সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, হোসেনপুর সরকারি কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আশা করছি এই করোনা মহামারী কালে তোমরা একজন যোদ্ধার মতো ঘরে বসে দেশের স্বার্থে সরকারের যে নির্দেশনাগুলা সেগুলা সুন্দরভাবে মেনে চলছো এবং অন্যকে মানার জন্য উৎসাহিত করছো। আমি কি বলছি আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে এই করোনার সময়ে আমাদের করণীয় তেমন কিছু নেই। আমরা শুধু ঘরে বসে স্যারদের ক্লাসগুলো অনুসরণ করব, পাশাপাশি দেশ রক্ষার্থে দেশের এই করোনা সংকট থেকে কিভাবে উত্তরণ করতে পারি তার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আর এই চেষ্টার জন্য আমাদেরকে করতে হবে নিজেরা আমরা ঘর থেকে বাইরে হব না এবং স্বাস্থ্যবিধিগুলো মেনে চলব, পাশাপাশি অন্যদেরকেও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উৎসাহিত করব। যাক, আমি তোমাদের সামনে আবারও অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আশা করছি তোমরা এই ক্লাসটা উপভোগ করবে এবং কিছু জানার চেষ্টা করবে, এই আমার বিশ্বাস। তো আমরা ক্লাসে ফিরে যাই। তো আজকে আমি তোমাদেরকে যৌক্তিক সংজ্ঞা নিয়ে কথা বলবো। যৌক্তিক সংজ্ঞা নিয়ে গত ক্লাসে তোমাদের সঙ্গে কথা বলেছিলাম যৌক্তিক সংজ্ঞা কাকে বলে, যৌক্তিক সংজ্ঞার নিয়মগুলো নিয়ে তোমাদের সঙ্গে কথা বলেছি। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যৌক্তিক সংজ্ঞা কি, পাশাপাশি যৌক্তিক সংজ্ঞার যে নিয়মগুলো দেওয়া হয়েছে নিয়মগুলো লঙ্ঘন করার ফলে যে অনুপত্তি বা ত্রুটি দেখা দেয় সেইগুলো নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। আশা করছি মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে ক্লাসটা উপভোগ করার চেষ্টা করবে। তো প্রথমেই আসো, যৌক্তিক সংজ্ঞা কাকে বলে আমি তোমাদের সঙ্গে কথা বলেছিলাম যে একটি পদের পূর্ণ যথার্থ সুস্পষ্টভাবে ব্যাখ্যা করাই হলো যৌক্তিক সংজ্ঞা। আমরা জানি যে কোনো একটা কিছু, একটা পদ, যেমন একজনের নাম, একটি বস্তু, সেটা একটা পদ। এবং যে কোনো পদের একটা গুণ থাকে, গুণের কোনো শেষ নেই। গুণগুলোকে যুক্তিবিদ্যায় বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। তার মধ্যে একটি হলো আবশ্যিক গুণ বা মৌলিক গুণ, যে গুণটা কোনোভাবেই বাদ দেওয়া যায় না সেই গুণটাকে বলা হয় আবশ্যিক গুণ বা মৌলিক গুণ। আর কিছু আছে বাহ্যিক গুণ। বাহ্যিক গুণ তো বুঝোই যে যেগুলা ইচ্ছা করলে আমি বাদ দিতে পারি, আবার কোনোটা বাদ দেওয়া যায় না। তো গুণের কোনো শেষ নেই। এর মধ্যে মৌলিক বা আবশ্যিক গুণ বলতে সেই গুণটাকেই বোঝায় যেই গুণটা কোনোভাবেই বাদ দেওয়া যায় না, এবং যদি বাদ দেও বস্তুটা সেই বস্তু থাকে না, অন্য বস্তুতে পরিণত হয়ে যায়। যেমন মানুষের মৌলিক গুণ তোমরা নিশ্চয়ই জানো, জীববৃত্তি আর বুদ্ধিবৃত্তি। আমরা জানি যদি জীববৃত্তি আমরা না থাকে তাহলে কি হয়ে যাব? লাশ হয়ে যাব, মারা যাব। আর যদি বুদ্ধিবৃত্তি গুণটি না থাকে তাহলে আমরা কি হব? অন্যান্য প্রাণীর মতো হয়ে যাব। অর্থাৎ তখন আমাকে লোকে কি বলবে? বুদ্ধিবৃত্তি না থাকলে বলবে পাগল। কাজেই বস্তুটার সেই বস্তু থাকে না, অন্য বস্তুতে পরিণত হয়ে যায়। এটা হলো মৌলিক বা আবশ্যিক গুণ। আর বাহ্যিক গুণ, যেমন আমার চুল কালো, কারো চুল সাদা, কারো চুল লাল, এটি হলো বাহ্যিক গুণ। আমার কথা বলা, এটা হলো একটা বাহ্যিক গুণ। আমার হাত পা, এগুলো হলো বাহ্যিক গুণ। তো বাহ্যিক গুণ কেউ আবার কয়েকভাবে ভাগ করেছে, একটা হলো বিচ্ছেদ্য আর একটা হলো অবিচ্ছেদ্য। তো যাক, এগুলোতে আমরা যাব না, শুধু বলছি যে যৌক্তিক সংজ্ঞা কাকে বলে, যে এই যে একটা বস্তুর যে মৌলিক গুণ বা আবশ্যিক গুণ, সেই গুণটাকে সুস্পষ্টভাবে তুলে ধরাই হলো যৌক্তিক সংজ্ঞা। অর্থাৎ একটি পদকে আরো স্পষ্ট, আরো বুঝতে যেন সহজ হয়, এই জন্য যৌক্তিক সংজ্ঞা আলোচনা খুবই প্রয়োজন।
তো যৌক্তিক সংজ্ঞা আলোচনা আমি গত ক্লাসে তোমাদের সঙ্গে করেছি। আজকে যৌক্তিক সংজ্ঞার যে নিয়মগুলো তোমাদের সঙ্গে কথা বলেছিলাম, নিয়মগুলো নিয়ে, সেই নিয়মগুলো লঙ্ঘন করলে বা নিয়মটা যদি আমি না মানি, যে ত্রুটি বা বিচ্যুতি বা অনুপত্তি হয়, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথমেই আসো, আমরা যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়মে বলছিলাম যে যৌক্তিক সংজ্ঞায় সব সময় একটি পদের সম্পূর্ণ যথার্থ উল্লেখ করতে হবে। যথার্থ বলতে আবশ্যিক গুণ। কি? একটা পদের সম্পূর্ণ যথার্থটা যতটুকু আছে ততটুকু উল্লেখ করতে হবে, তার চেয়ে বেশিও করা যাবে না, আবার কমও করা যাবে না। কি বলছি? যে একটি, মনে করো যে একটা বস্তুর ওজন 1 কেজি, সেই 1 কেজি উল্লেখ করতে হবে। এখানে আধা কেজি উল্লেখ করা যাবে না, আবার 1.5 কেজিও উল্লেখ করা যাবে না। অর্থাৎ যা গুণ আছে, আবশ্যিক গুণ যতটুকু আছে ততটুকু পরিষ্কারভাবে তুলে ধরাই হলো মানে প্রথম নিয়ম, যে একটি পদের যে আবশ্যিক গুণ আছে সেই গুণটা পরিষ্কারভাবে তুলে ধরতে হবে, তার চেয়ে বেশিও উঠানো যাবে না, কমও উঠানো যাবে না। যদি কম বেশি করো তাহলে ত্রুটি দেখা দিবে, আর এই ত্রুটিগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথম হলো যে প্রথম নিয়ম লঙ্ঘন করলে আমরা 4টি অনুপত্তি পাই। প্রথম নিয়মটা বলেছি যে একটি পদের পূর্ণ যথার্থ, অর্থাৎ একটি যে পদের আমরা সংজ্ঞা দিব সেই পদের সম্পূর্ণ যথার্থ উল্লেখ করতে হবে, তার চেয়ে কমও করা যাবে না, বেশিও করা যাবে না। এই যে নিয়মটা, এই নিয়মটা লঙ্ঘন করলে আমরা 4টি অনুপত্তি পাই। প্রথম হলো বাহুল্য সংজ্ঞা অনুপত্তি। বাহুল্য সংজ্ঞা অনুপত্তি। বাহুল্য সংজ্ঞা অনুপত্তি অর্থাৎ একটি সংজ্ঞায় যদি একটি মানে যতটুকু গুণ আছে তার চেয়ে যদি অতিরিক্ত কিছু উল্লেখ করো, তখন সেটা হবে বাহুল্য। বাহুল্য কথার অর্থই হলো বেশি। বাহুল্য কথার অর্থই হলো বেশি। তাহলে এই যে বেশি উল্লেখ করব, সেটা কি ধরনের বেশি? যেমন মনে করো আমি বললাম মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন, বিচারক্ষম প্রাণী। এখানে দেখো, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, এইটুকু দিলে মূল বৈশিষ্ট্য যে বুদ্ধিবৃত্তি, আর মানুষ যেহেতু জীববৃত্তি, তো এটার মধ্যে অবশ্যই নিহিত আছে, জীববৃত্তি না থাকলে তো বুদ্ধিবৃত্তি আসবে না। তাহলে এখানে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, এইটুকু হলো আমাদের মূল সংজ্ঞায় ছিল, কিন্তু এখানে অতিরিক্ত একটি গুণ উল্লেখ করা হয়েছে, বিচারক্ষম, বিচার শক্তি। অর্থাৎ যাদের বুদ্ধিবৃত্তি আছে সেই একমাত্র বিচার করতে পারে। তাইলে এখানে যে এই যে অতিরিক্ত গুণ উল্লেখ করা হয়েছে, সংজ্ঞায় বলছে যে অতিরিক্ত গুণ উল্লেখ করা যাবে না, আবার গুণ কম উল্লেখ করা যাবে না, কিন্তু এখানে একটা অতিরিক্ত গুণ উল্লেখ করা হয়েছে, বিচারক্ষম। এই যে অতিরিক্ত গুণ উল্লেখ করেছে, সেই জন্য এই যে মানুষের সংজ্ঞাটা, এটা একটা ভুল সংজ্ঞা বা ত্রুটিপূর্ণ সংজ্ঞা, আর এই ত্রুটির নাম হলো বাহুল্য সংজ্ঞা অনুপত্তি। অর্থাৎ সংজ্ঞায় যদি অতিরিক্ত গুণ উল্লেখ করা হয় এবং গুণটা যদি একটা উপলক্ষণ হয়, তখন সেটাকে বলা হয় বাহুল্য সংজ্ঞা অনুপত্তি। আমি তোমাদের সঙ্গে লক্ষণ নিয়ে আমি কথা বলেছি, অর্থাৎ বিধেয় কত প্রকার ও কি কি, এগুলো নিয়ে তোমাদের সঙ্গে ইতিমধ্যে অনেক আলোচনা করেছি, কাজে এটা নিয়ে আমি আজকে আর কথা বলবো না। জাস্ট আমি বলবো যে একটা সংজ্ঞায় যদি বা মানে মূল গুণ বা যথার্থ উল্লেখ করার পরও যদি অতিরিক্ত গুণ উল্লেখ করা হয়, অতিরিক্ত কোনো গুণ উল্লেখ করা হয় এবং সেই গুণটা যদি উপলক্ষণ হয়, তখন সেটা হলো বাহুল্য সংজ্ঞা অনুপত্তি। যেমন এই বুদ্ধিবৃত্তি থেকে কিন্তু বিচার শক্তি আসছে, এটার এই যে লক্ষণ, এই লক্ষণ থেকেই এটা
চলে আসছে, এই জন্য এটা হলো একটা উপলক্ষণ। আর সংজ্ঞায় যদি অতিরিক্ত গুণ থাকে এবং গুণটা যদি একটা উপলক্ষণ হয়, তখন সেটাকে বলা হবে বাহুল্য সংজ্ঞা অনুপপত্তি। এখন আসো আমরা দ্বিতীয় অনুপত্তি নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অনুপত্তি আপতিক সংজ্ঞা অনুপত্তি। আপতিক সংজ্ঞা অনুপত্তি, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন দ্বিপদ। দ্বিপদ প্রাণী। এখানে দেখো, ওই যে প্রথম যে বাহুল্য সংজ্ঞা অনুপত্তি আলোচনা করেছি, সেটার নিয়ে যদি আমরা বিচার করি, এখানে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী দিলেই কিন্তু আমার সংজ্ঞাটা, মানুষের সংজ্ঞা কমপ্লিট। কিন্তু এখানে একটা অতিরিক্ত গুণ দেওয়া হয়েছে, দ্বিপদ। এখন দ্বিপদ একটা অতিরিক্ত গুণ, এটা না দিলেও মানুষের সংজ্ঞা হবে। এখন এই যে দ্বিপদ আমরা জানি অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, অর্থাৎ আমাদের বডি থেকে যা বাদ দেওয়া যায় না সেটাকে বলা হয় অবিচ্ছেদ্য। তেমনি এই দ্বিপদ আমাদের বডির একটা দুইটা পা আর কি। তো এই দুইটা পা, এটা একটা দ্বিপদ, একটা অতিরিক্ত গুণ। এই গুণ যে উল্লেখ করছে, এটা একটা অবান্তর গুণ, উল্লেখ করলেও না করলেও কিন্তু চলতো। তো ওই যে দ্বিপদ একটা অতিরিক্ত গুণ, তাইলে আমরা বলতে পারি যে কোনো সংজ্ঞায় যদি মূল সংজ্ঞা যে যথার্থ উল্লেখ করার পরেও যদি কোনো অতিরিক্ত গুণ উল্লেখ করা হয় এবং গুণটা যদি একটা অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয়, কি অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, তখন তাকে বলা হবে আপতিক সংজ্ঞা অনুপপত্তি। তাহলে আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি যে আপতিক সংজ্ঞা অনুপত্তি কি, একটা অতিরিক্ত গুণ থাকবে এবং গুণটা হবে একটা অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। তারপরে আসে তৃতীয় নিয়ম। তৃতীয় অনুপত্তিটা হলো, তৃতীয় অনুপত্তি বলা হয়েছে যে অব্যাপক সংজ্ঞা অনুপত্তি। অব্যাপক সংজ্ঞা অনুপত্তি। অব্যাপক সংজ্ঞা অনুপত্তি, এখানেও কিন্তু একটা অতিরিক্ত গুণ উল্লেখ থাকে। অব্যাপক সংজ্ঞায় একটা অতিরিক্ত গুণ উল্লেখ থাকে, আর গুণটা হবে কি একটা বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। আমি আপতিক সংজ্ঞায় বলছিলাম যে অবিচ্ছেদ্য, আর এটা হলো বিচ্ছেদ্য। যেমন হাস্যপ্রিয়। দেখো এখানে এই যে হাস্যপ্রিয় গুণটা একটা অতিরিক্ত গুণ, আর এই হাস্যপ্রিয় হলো একটা বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। বিচ্ছেদ্য কেন, মানে হাসি একজন দিতেও পারে, না দিলেও কোনো সমস্যা নেই। কাজেই এটা আমি যে কোনো সময় আমার কাছ থেকে আমি যে হাসি দিই, আমি যদি মনে করি যে না আজকে আমি হাসবো না, তে আমি ইচ্ছে করলে পারি। এই জন্য এটা হলো বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। তাইলে আমরা বলতে পারি অব্যাপক সংজ্ঞা অনুপত্তি কখন হবে, অর্থাৎ যদি সংজ্ঞায় অতিরিক্ত গুণের উল্লেখ করা হয় এবং গুণটা যদি শুধু মানে একটা গুণ উল্লেখ করা হবে এবং গুণটা হলো বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, তখন তাকে বলা হবে অব্যাপক সংজ্ঞা অনুপত্তি। তো এখানে আমরা এই তিনটা সংজ্ঞা অনুপত্তি আলোচনা করেছি। প্রথম হলো বাহুল্য। বাহুল্যতে কি থাকে, অতিরিক্ত গুণ থাকে এবং অতিরিক্ত গুণটা কি একটা উপলক্ষণ। তারপরে বললাম অব্যাপক সংজ্ঞা আপতিক সংজ্ঞা অনুপত্তি। আপতিক সংজ্ঞা বলছি যে অতিরিক্ত গুণ থাকে এবং গুণটা হয় কি একটা অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। আর তৃতীয় নিয়ম বলছি অব্যাপক সংজ্ঞা অনুপত্তি, এখানেও কি থাকে, একটা অতিরিক্ত গুণ থাকে এবং গুণটা হলো একটা বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। এখন আসলে আমরা চতুর্থ লঙ্ঘনটা জেনে নিই। চতুর্থ, প্রথম নিয়ম লঙ্ঘন করলে কয়টি অনুপত্তি ঘটে, চারটি। প্রথম নিয়ম লঙ্ঘন করলে চারটি অনুপত্তি ঘটে, এর মধ্যে আমরা তিনটি অনুপত্তি নিয়ে কথা বলেছি। এখন আমরা চতুর্থ অনুপত্তি নিয়ে কথা বলবো।
চতুর্থ অনুপত্তি 4 নম্বর। 4 নম্বরে বলা হয়েছে অতি ব্যাপক সংজ্ঞা অনুপত্তি। অতি ব্যাপক সংজ্ঞা অনুপপত্তি। অতি ব্যাপক সংজ্ঞা অনুপত্তি অর্থাৎ অতি ব্যাপক মানে আমরা বুঝতেছি যে অনেক না, এটা কমে আসবে। অর্থাৎ একটি সংজ্ঞার নিয়মে বলছে কি, প্রথম নিয়মে বলছে যে সংজ্ঞায় কোনো অতিরিক্ত গুণ উল্লেখ করা যাবে না, আবার কমও করা যাবে না। এই অতি ব্যাপক সংজ্ঞায় কি হয়, আবশ্যিক গুণের আরো কম উল্লেখ করা হয়। যেমন মানুষ হয় জীববৃত্তি সম্পন্ন প্রাণী, মানুষ হয় জীববৃত্তি সম্পন্ন প্রাণী। এখানে দেখো মানুষ হয় জীববৃত্তি সম্পন্ন প্রাণী উল্লেখ করা হয়েছে, কিন্তু এখানে কিন্তু বুদ্ধিবৃত্তি উল্লেখ করা হয় নাই। কিন্তু আমরা জানি মানুষের যথার্থ হলো দুইটি, একটি হলো জীববৃত্তি আর একটি হলো বুদ্ধিবৃত্তি। শুধুমাত্র জীববৃত্তি উল্লেখ করলে মানে কম উল্লেখ করা হবে, আর শুধুমাত্র যদি বুদ্ধিবৃত্তি উল্লেখ করা হয় তখনও কম উল্লেখ করা হবে। কাজে এই দুইটাকে পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে সংজ্ঞা দিতে গেলে, মানুষের সংজ্ঞা। তো সেই ক্ষেত্রে মানুষের সংজ্ঞা এখানে বলা হয়েছে মানুষ হয় জীববৃত্তি সম্পন্ন প্রাণী, মানে বুদ্ধিবৃত্তি এখানে উল্লেখ করা হয়নি। কাজেই এখানে কি করা হয়েছে, সংজ্ঞায় গুণের মানে মৌলিক গুণের উল্লেখ কম করা হয়েছে। এই জন্য এটা হলো অতি ব্যাপক সংজ্ঞা অনুপত্তি। আমি এতক্ষণ যে আলোচনা করলাম প্রথম নিয়ম লঙ্ঘনজনিত অনুপত্তি, আমি আশা করছি যে তোমরা বুঝতে পেরেছ প্রথম নিয়ম লঙ্ঘন করলে কি হয় এবং প্রথম নিয়ম কি, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আবারও তোমাদের সঙ্গে তোমরা যেন স্পষ্ট ধারণা পাও, আবারও তোমাদের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলছি। তো প্রথমেই আসো যে প্রথম নিয়মটা হলো যে যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের সম্পূর্ণ যথার্থটা তুলে ধরতে হবে, তার চেয়ে কম উল্লেখ করা যাবে না, বেশি উল্লেখ করা যাবে না। তো প্রথম নিয়ম লঙ্ঘন করলে আমরা জেনেছি যে কয়টি অনুপত্তি ঘটে, মোট 4টি অনুপত্তি ঘটে। প্রথম 1 নম্বর হলো বাহুল্য সংজ্ঞা অনুপত্তি। বাহুল্যতে কি হয়, মূল যথার্থ উল্লেখ করাও পরেও একটা অতিরিক্ত গুণের উল্লেখ করা হয় এবং গুণটা কি হয়, একটা উপলক্ষণ, সেটা হলো বাহুল্য সংজ্ঞা অনুপত্তি। অর্থাৎ বাহুল্য সংজ্ঞায় অতিরিক্ত গুণ থাকে এবং গুণটা হয় একটা উপলক্ষণ। 2 নম্বর হলো অব্যাপক সংজ্ঞা অনুপত্তি। অব্যাপক সংজ্ঞা অনুপত্তি বলা হয়েছে যে অতিরিক্ত একটা গুণের উল্লেখ করবে, গুণটা হবে একটা বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। কি বলছি, বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। যেমন মানুষ হয় জীববৃত্তি বুদ্ধিবৃত্তি ও হাস্যপ্রিয় প্রাণী। এই যে হাস্যপ্রিয় একটা অতিরিক্ত গুণ, এর গুণটা হলো একটা বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। এটাকে বলা হবে আপত্তিক সংজ্ঞা অনুপত্তি, অব্যাপক সংজ্ঞা অনুপত্তি। তারপরে সে আপত্তিক সংজ্ঞা অনুপত্তি। আপত্তিক সংজ্ঞা অনুপত্তি একটা অতিরিক্ত গুণের উল্লেখ করা হয় এবং গুণটা কি, একটা অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। যেমন মানুষ হয় জীববৃত্তি বুদ্ধিবৃত্তি ও দ্বিপদ প্রাণী। এই দ্বিপদ গুণটা হলো একটা অতিরিক্ত গুণ, আর এই গুণটাকে বলা হয় কি, অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। চতুর্থ সংজ্ঞা অনুপত্তি হলো যে অতি ব্যাপক সংজ্ঞা অনুপত্তি। এখানে কি করা হয়, যে গুণের উল্লেখ কম করা হয়, অর্থাৎ কি আবশ্যিক গুণ যতটুকু আছে তার চেয়ে কম উল্লেখ করা হয়, তখন তাকে বলা হবে অতি ব্যাপক সংজ্ঞা অনুপত্তি। যেমন মানুষের সংজ্ঞায় যদি বলা হয় মানুষ হয় জীববৃত্তি সম্পন্ন প্রাণী, বুদ্ধিবৃত্তিকে যদি বাদ দেওয়া হয় তখন সেটা হলো অতি ব্যাপক সংজ্ঞা অনুপত্তি। তাই আমি প্রথম নিয়ম লঙ্ঘনজনিত অনুপত্তিগুলো তোমাদের সঙ্গে কথা বললাম। প্রথম নিয়ম লঙ্ঘন করলে কয়টি অনুপত্তি হয়, 4টি। 4টির মধ্যে 3টিতে অতিরিক্ত গুণ উল্লেখ করা হয়, 1টিতে গুণের কম উল্লেখ করা হয়, এবং এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তোমরা বইয়ের সঙ্গে বইয়ের সঙ্গে মিলিয়ে তোমরা দেখার চেষ্টা করবা। এখন আসবো দ্বিতীয় নিয়ম লঙ্ঘনজনিত অনুপত্তি। দ্বিতীয় নিয়ম লঙ্ঘনজনিত অনুপত্তিগুলো নিয়ে আমরা আলোচনা করব। দ্বিতীয় নিয়মে বলা হয়েছে, তো আজকে দ্বিতীয় নিয়ম নিয়ে আর কথা বলবো না, তো আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করব, কারণ পরবর্তী ক্লাসে আমি পরবর্তী দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ এবং পঞ্চম নিয়মের যে 1টি করে বা 2টি করে যে অনুপত্তিগুলো সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো।
আর আজকে এই পর্যন্তই। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, ঘরে বসে স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সরকারি নির্দেশনাগুলা পুরোপুরি অনুসরণ করবে, এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে তোমাদের দোয়া চেয়ে আজকের মতো এখানে ক্লাসটা শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।